আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইকোলজি এক্সপার্ট উইথ টুইনচার। আমি মোহাম্মদ তুহিনুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি। এই অধ্যায় হতে মনোবিজ্ঞানের শাখাসমূহ, যে ব্রাঞ্চগুলো আছে বা ফিল্ডগুলো আছে, আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে নিও। আমি আগের ক্লাসগুলো শেষ করেছি। আজকে আমি তোমাদের সাথে চিকিৎসা মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা জানি যে চিকিৎসা মনোবিজ্ঞানের ইংরেজি হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা ক্লাসটা শুরু করি। চিকিৎসা মনোবিজ্ঞান কি প্রথমে আমাদেরকে জানতে হবে। মনোবিজ্ঞানের মিনিং আমরা জানি, বা মনোবিজ্ঞানের অর্থ আমরা জানি। মনোবিজ্ঞান কাকে বলে সেটা আমরা জানি। মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কি সেটা আমরা জানি। মনোবিজ্ঞান কি যদি আমি বলি, সেটা হচ্ছে যে মনোবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান যা প্রাণী ও মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে সুনিয়ন্ত্রিত পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে। তাহলে এই মনোবিজ্ঞানের আগে আছে চিকিৎসা। তাহলে আমাদেরকে চিকিৎসা সম্পর্কে জানতে হবে যে আসলে চিকিৎসা কি। চিকিৎসা বলতে শারীরিক বা মানসিক রোগ। আমরা জানি যে আমাদের রোগ দুই ধরনের হয়, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক। তাহলে চিকিৎসা বলতে শারীরিক বা মানসিক রোগ, বিকার বা বৈকল্য, আক্রান্ত কিংবা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত রোগীর স্বাস্থ্যের অবস্থা উন্নতি করা, রোগের বিরুদ্ধে যুদ্ধ করা কিংবা ভবিষ্যৎ রোগ প্রতিরোধ করার লক্ষ্যে প্রণালীবদ্ধ সেবা, শুশ্রূষা ও ব্যবস্থাপনাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ যে চিকিৎসা বলতে কি বোঝায়। সেটা হচ্ছে যে আমাদের যে শারীরিক এবং মানসিকভাবে যদি রোগ হয়ে থাকে, বিকার বা বৈকল্যভাবে আক্রান্ত হয়ে থাকে, কিংবা শারীরিকভাবে যদি আমরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকি, হ্যাঁ, বা কোনো মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয়, ওই ধরনের রোগীর স্বাস্থ্যের অবস্থা উন্নতি করা। যদি উন্নতি করা যায়, ওটা হচ্ছে চিকিৎসার মধ্যে পড়ে। রোগের বিরুদ্ধে যুদ্ধ করা, অর্থাৎ যে রোগটা হয়েছে শারীরিকভাবে অথবা মানসিকভাবে, সেই রোগের বিরুদ্ধে যুদ্ধ করা কিংবা ভবিষ্যৎ রোগ প্রতিরোধ করার লক্ষ্যে, অর্থাৎ ভবিষ্যতে যেন কোনো ধরনের রোগ না হয়, রোগ হওয়ার আগে যেন সেটা প্রতিরোধ করতে পারি, এই বিষয়টা, হ্যাঁ, প্রতিরোধ করার লক্ষ্যে প্রণালীবদ্ধ সেবা, শুশ্রূষা ও ব্যবস্থাপনা, অর্থাৎ ম্যানেজমেন্টকে বোঝায়। ইংরেজিতে একে মেডিকেল ট্রিটমেন্ট বলা হয়। ওকে, তাহলে আমরা জানলাম যে চিকিৎসা কি, পাশাপাশি জানলাম যে মনোবিজ্ঞান কি। আচ্ছা, এখন আসি চিকিৎসা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখার নাম হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান। আচ্ছা, অস্বাভাবিক আচরণের গতি প্রকৃতি ও তার ব্যাখ্যা। যে অস্বাভাবিক আচরণ যে বলা হয়েছে, এই অস্বাভাবিক আচরণ বলতে আমরা কি বুঝি? অস্বাভাবিক আচরণ বলতে আমরা ওইটা কি বুঝি, যে আচরণটা স্বাভাবিক না। অর্থাৎ একজন ব্যক্তি যদি উপযুক্ত পরিবেশে উপযুক্ত আচরণ করতে না পারে, সেই আচরণকে আমরা কি বলি? স্বাভাবিক আচরণ না অস্বাভাবিক আচরণ। অর্থাৎ শিক্ষার্থীরা ক্লাসে বা শ্রেণীকক্ষে যে ধরনের আচরণ করার কথা, সে ধরনের আচরণ যদি না করে, অর্থাৎ একজন মানুষ তার ফ্যামিলিতে, তার সমাজে, তার পরিবেশের সাথে যে ধরনের আচরণ করার কথা স্বাভাবিকভাবে, সেই ধরনের আচরণ যদি না করে অনাকাঙ্ক্ষিত আচরণ করতে থাকে, তা একবার না পরপর যদি আচরণ করে, ঠিক আছে, তার মানে বুঝতে হবে যে মানুষটা বা লোকটা স্বাভাবিক অবস্থায় নাই, অর্থাৎ অস্বাভাবিক অবস্থার মধ্যে সে রয়েছে। আচ্ছা, এই জন্য বলা হয়েছে যে অস্বাভাবিক আচরণের গতি প্রকৃতি ও তার ব্যাখ্যা বা অ্যানালাইজ। মানসিক রোগের লক্ষণ। আমরা জানি যে মানসিক রোগ বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানি, যে ওই যে বললাম যে শারীরিক রোগ আর হচ্ছে মানসিক রোগ। শারীরিক রোগ হলে আমরা কিন্তু এবিবিএস ডাক্তারকে দেখাই। মানসিক রোগ হলে কিন্তু আমরা কোনো ওই সাইকিয়াট্রিস্টের কাছে যাই, না হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাই, না হয় কোনো কাউন্সিলরের কাছে যাই, গিয়ে আমরা ব্যবস্থা নিই আমাদের রোগ কিভাবে নিরাময় করা যায়। আচ্ছা, তাহলে মানসিক রোগের যে লক্ষণ, মানসিক যে রোগগুলো হয় তোমরা জানো, সিজোফ্রেনিয়া আছে, ঠিক আছে, ফোবিয়া আছে, আরো অনেক ধরনের রোগ আছে, আমি নাম বললাম না, নেক্সট ক্লাসে হয়তো কোনো এক ক্লাস আমি আলোচনা করব, ঠিক আছে। মানসিক রোগের লক্ষণ, কারণ ও তার চিকিৎসা পদ্ধতি প্রভৃতি চিকিৎসা মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। এখন আসি চিকিৎসা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কি। এটি মনোবিজ্ঞানের একটি অন্যতম
প্রায়োগিক শাখা অর্থাৎ অ্যাপ্লাইড ব্রাঞ্চ, যেটা অ্যাপ্লাই করা হয়। কি অ্যাপ্লাই করা হয়? এই চিকিৎসা মনোবিজ্ঞান। ঠিক আছে। আমেরিকান মনোবিজ্ঞানীগণের 38% মানসিক রোগের চিকিৎসায় নিয়োজিত। মনোবিজ্ঞানের এই শাখায় মনোবিকৃতির চিকিৎসা, আমরা জানি যে মনোবিকৃতি কি, মনোবিকৃতির চিকিৎসা কিভাবে করতে হয়, ঠিক আছে, মানসিক রোগীদের কিভাবে পরামর্শ দিতে হয়, অর্থাৎ কাউন্সিলিং কিভাবে করতে হয় মানসিক রোগীদেরকে, রোগের কারণ, অর্থাৎ একজন ব্যক্তি যে তার যার যে মনোবিকৃতির মধ্যে রয়েছে, অর্থাৎ যদি সিজোফ্রেনিয়া হয়ে থাকে বা অন্য কোনো রোগ হয়ে থাকে, মানসিক রোগ, সেই রোগটা কেন হইল, কারণটা কি, আবার রোগটা যে হয়েছে, মানসিক রোগে আক্রান্ত উৎস কোথা থেকে এই মানসিক রোগটা তার তৈরি হইল, এটা আবার রোগ হয়েছে এবং তার প্রতিরোধ সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। কোথায়? এই চিকিৎসা মনোবিজ্ঞানে। বাংলাদেশেও বর্তমানে কিছু চিকিৎসক মনোবিজ্ঞানী মানসিক রোগীদের সমস্যা নিয়ে কাজ করেন। একজন চিকিৎসা মনোবিজ্ঞানীকে কোন কোন বিষয় সম্পর্কে ভালো জানতে হয়? প্রিয় শিক্ষার্থীরা, অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে সে অনার্সে ভর্তি হতে যাবে, অনেক সময় সাবজেক্ট চয়েস করতে পারে না। অনেকের ইচ্ছা থাকে যে মানসিক রোগের ট্রিটমেন্ট করবে ভবিষ্যতে, সে যে একজন সাইকোলজিস্ট হবে, ঠিক আছে, হতে পারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, হতে পারে যে সাইকিয়াট্রিস্ট হবে এমবিবিএস করে, ঠিক আছে, হ্যাঁ, এ ধরনের ইচ্ছা থাকতে পারে। তো আগে জানতে হবে যে একজন চিকিৎসা মনোবিজ্ঞানীকে কোন কোন বিষয় সম্পর্কে ভালো জানতে হয়। একজন চিকিৎসা মনোবিজ্ঞানীকে সাধারণত সাধারণ মনোবিজ্ঞান এবং ভেষজশাস্ত্র, শারীরবিদ্যা এইসব বিষয়ে জানতে ও গবেষণা করতে হয়। একটি বিষয়ে জানিয়ে রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের, যে এখানে বলা হয়েছে কিন্তু যে একজন চিকিৎসা মনোবিজ্ঞানীকে কোন কোন বিষয় সম্পর্কে জানতে হয়। একটা পয়েন্ট সেখানে আছে সাধারণ মনোবিজ্ঞান, তারপর আছে মনোবিজ্ঞান এবং ভেষজশাস্ত্র, শারীরবিদ্যা, এই 4টা বিষয় আমরা এখানে পেয়েছি। আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কেউ সাইকোলজিস্ট যদি হতে চায় তাহলে তাকে মনোবিজ্ঞানে অনার্স মাস্টার্স করতে হয়। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিতে করতে হয়, তাকে পড়াশোনা করতে হয়, না হয় কাউন্সিলিংয়ে আবার এক্সট্রাভাবে পড়তে হয়। এছাড়া এই সাইকোলজি ছাড়া যে বাইরের স্টুডেন্টগুলো আছে, হ্যাঁ, যারা অন্যান্য সাবজেক্ট থেকে যদি কেউ সাইকোলজিস্ট হতে চায়, আমাদের বাংলাদেশে কিন্তু এই সুযোগটা নাই, ঠিক আছে, যেটা আসলে বিদেশে আছে, আমাদের দেশে নাই, হওয়া উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। কেউ চাইলে আসতে পারে এবং আসতে দেওয়া উচিত। যাই হোক, ওটা পরের বিষয়। হ্যাঁ, তাহলে অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আসলে আমি অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারবো কিনা। বাংলাদেশে হয়তো এই সুযোগ কম, যদি ইন্ডিয়াতে আছে তোমরা একটু দেখে নিও, বা বিদেশে আছে, ইংল্যান্ডে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম যে সাধারণ মনোবিজ্ঞান এবং ভেষজশাস্ত্র বলতে আমরা কি বুঝি, যে হচ্ছে ভেষজ মানে হচ্ছে আমরা জানি উদ্ভিদ, ঠিক আছে, যে ঔষধি শাস্ত্র সম্পর্কে জানতে হয়। শারীরবিদ্যা আমরা বলতে জানি সেটা হচ্ছে ফিজিওলজি, ঠিক আছে, বা অ্যানাটমি সম্পর্কে কেউ যদি জানতে চায় সেটা জানতে পারে। হ্যাঁ, অ্যানাটমি এবং ফিজিওলজির মধ্যে একটু পার্থক্য আছে। যাই হোক, শারীরবিদ্যা এইসব বিষয়ে জানতে ও গবেষণা করতে হয়। শারীরবিদ্যা সম্পর্কে ভালো ধারণা থাকা তাদের জন্য আবশ্যক। অর্থাৎ যে একজন মানসিক রোগী সে যে অস্বাভাবিক আচরণ করতেছে, ঠিক আছে, আচরণটা তো আমরা জানি যে আচরণ হচ্ছে বাহ্যিক প্রকাশ। একজন ব্যক্তি যা করে তার বহিঃপ্রকাশ হচ্ছে আচরণ। তাহলে সে যে অনাকাঙ্ক্ষিত আচরণ করতেছে, ঠিক আছে, এই অনাকাঙ্ক্ষিত আচরণটা কোথা থেকে আসতেছে? আমাদের অভ্যন্তরীণ থেকে আসতেছে, শরীরের ভিতর থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে শারীরবিদ্যা সম্পর্কে ভালো জানতে হবে, যে টোটাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, নার্ভাস সিস্টেম সম্পর্কে আমাদের ক্লাস আছে, সেখানে আলোচনা করব। শারীরবিদ্যা সম্পর্কে ভালো ধারণা থাকা তাদের জন্য আবশ্যক। চিকিৎসা মনোবিজ্ঞানীগণ শিশুর আচরণ একটু খেয়াল করতে হবে। শিশুর আচরণ চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, চিকিৎসা মনোবিজ্ঞানীদের মূল্যায়ন পদ্ধতি ও মানসিক পরিমাপন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। একজন চিকিৎসা মনোবিজ্ঞানীদেরকে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, অর্থাৎ ইভ্যালুয়েট করা, ঠিক আছে, বা ইভ্যালুয়েশন, যে রোগটা হয়েছে মানসিক রোগ বা অন্য কোনো প্রবলেম, সেটাকে সে কিভাবে মূল্যায়ন করতেছে, এই মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে তাকে জানতে হবে এবং মানসিক পরিমাপন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। তাছাড়া তাকে বিকাশ মনোবিজ্ঞানের জ্ঞান আহরণ করতে হয়। আমাদের যে বিকাশ মনোবিজ্ঞান হচ্ছে একজন শিশু
তার যে বিকাশ হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশ, দুই ধরনের বিকাশ হয় আমরা জানি, ঠিক আছে। এই বিকাশটা কিভাবে হচ্ছে এটা কিন্তু এই বিষয়ে তার কিন্তু জ্ঞান থাকতে হবে। শিশুদের বিকাশ হতে কতগুলো যৌগিক ও মানসিক শর্তের প্রভাবে কতগুলো নির্দিষ্ট ধাপে অগ্রসর হয়। প্রতিটি ধাপ পরবর্তী ধাপের ভিত্তি হিসেবে কাজ করে, চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যে একজন চিকিৎসা মনোবিজ্ঞানীকে কোন কোন বিষয়ে সম্পর্কে ভালো জানতে হয়। এখন আসি এই ইতিহাস। মানসিক রোগ চিকিৎসার ইতিহাস বেশ পুরাতন। মানসিক রোগ কিন্তু অনেক আগে থেকেই চলে আসতেছে, অর্থাৎ মানুষ যখন পৃথিবীতে আসছে তখন কিন্তু মানুষের মধ্যে মানসিক রোগ কিন্তু তখন থেকেই স্টার্ট হয়েছে। ওই সময় হয়তো আবিষ্কার ছিল না, শারীরিক রোগটাই হয়তো মানুষ মনে করতো যে মানসিক রোগ বলতে কোনো রোগ নাই, বা ধ্যান ধারণাও ছিল না। কালের বিবর্তনে আস্তে আস্তে মানুষ যত শিক্ষিত হচ্ছে, যত বেশি জানতে পারতেছে, এতে দেখা যাচ্ছে যে মানসিক রোগ সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা কাজ করতেছে, মানুষ বুঝতে পারে। আচ্ছা, প্রাচীনকালে মানসিক রোগীকে স্বাভাবিক মানুষ থেকে আলাদাভাবে দেখা হতো। মনে করা হতো তাদের উপর ডাইনি বা অশরীর শক্তি বা অপদেবতা ভর করেছে। আচ্ছা, এটা সম্পর্কে যদি একটু বলি, তাহলে এখনো গ্রামগঞ্জে প্রচলিত আছে যে ভূতে ধরা, জিনে ধরা, তারপর হচ্ছে শয়তানে ধরা, এই যে বিভিন্ন ই করে ভর করে আমরা বলি, ঠিক আছে, গ্রামে গঞ্জে এগুলো হয়ে থাকে বেশিরভাগ। তো তারা মনে করে যে হয়তো এগুলো হয়েছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ পেশেন্টের কথা যদি বলি আমি, সেখানে কিন্তু বেশিরভাগ পেশেন্ট হচ্ছে অস্বাভাবিক আচরণ অনেক সময় করে। কেন করে? সেটা হচ্ছে তার মানসিক সমস্যা, মানসিক সমস্যার কারণে সে করে, ঠিক আছে। অনেকে কবিরাজ টবিরাজে দিয়ে চিকিৎসা করায়, বা বিভিন্ন জনকে দিয়ে ভূত ছাড়াতে আসে, জিন ছাড়াতে আসে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা হচ্ছে ভুয়া। বেশিরভাগই হচ্ছে আমি মনে করবো যে সেখানে মানসিক ভাবে সে অসুস্থ, এই জন্য অনাকাঙ্ক্ষিত আচরণ করে থাকে, ঠিক আছে। আর জিনে যে ধরে কিনা এটা ধর্মীয় ব্যাখ্যা আছে, অবশ্যই ধরে, যিনি ধরলে ধরতে পারে, যেহেতু কোরআনে আছে ধরে, ঠিক আছে, যার ওদিকে আমি না গেলাম, ঠিক আছে। বর্তমানে এই সকল প্রাচীন ধরনের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ আমরা জানি যে অস্বাভাবিক আচরণ করছে, যে মানসিকভাবে অসুস্থ, হ্যাঁ, যার মধ্যে সাইকোলজিক্যাল ভাবে যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো যাদের মধ্যে আছে, ঠিক আছে, তাদের এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, কি বলছে এখানে, বর্তমানে এই সকল প্রাচীন ধরনের পরিবর্তন ঘটেছে, ফলশ্রুতিতে গড়ে উঠছে চিকিৎসা মনোবিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজি। আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজির কোর্স করানো হয়। আচ্ছা, চিকিৎসা মনোবিজ্ঞানের কর্মপরিধি, অর্থাৎ কাজের পরিধি বা ব্যাপ্তি কতটুকু। চিকিৎসা মনোবিজ্ঞানীগণ বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল বা অন্য স্থানে নানা দায়িত্ব পালন করে থাকেন। যেমন কোন কোন জায়গায়, কোন কোন প্রতিষ্ঠানে মনোবিজ্ঞানীগণ কাজ করে থাকেন, অর্থাৎ চিকিৎসা মনোবিজ্ঞানীগণ কাজ করে থাকেন, সে বিষয়ে আমরা একটু দেখে নিই। মানসিক হাসপাতালে দায়িত্ব পালন করে থাকেন, আমরা জানি যে পাবনায় মানসিক হাসপাতাল আছে, ওখানে কিন্তু চিকিৎসা মনোবিজ্ঞানীগণ দায়িত্ব পালন করে থাকেন। স্কুলে দায়িত্ব পালন করে থাকেন, স্কুলে দায়িত্ব পালন করে থাকেন একজন সাইকোলজিস্ট, সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজিস্ট, যারা স্কুলে বাচ্চারা কেন স্কুলে আসে না, লেখাপড়া থেকে কেন ঝরে যাচ্ছে, স্কুলের যে পরিবেশ, সেই পরিবেশের সাথে তারা অ্যাডজাস্টমেন্ট করতে অনেকে পারে না, অনেকে স্কুলে এসে তারপর পলায়ন করে, স্কুল থেকে পালিয়ে যায়, বিভিন্ন প্রবলেমগুলো আছে, ঠিক আছে, পড়ায় অমনোযোগী, ঠিক আছে, এই বিভিন্ন ইস্যুগুলো থাকে। এখানে একজন ক্লিনিক্যাল এডুকেশনাল সাইকোলজিস্ট কাজ করে থাকেন। কমিউনিটি ক্লিনিকে কাজ করে থাকেন, অর্থাৎ বিভিন্ন যে কমিউনিটি, গ্রামগঞ্জে বিভিন্ন কমিউনিটি আছে, কমিউনিটি ক্লিনিক আছে, ওখানে কিন্তু কাজ করে থাকেন। সংশোধনমূলক প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, অর্থাৎ যে আমরা জানি যে অনেকেই আছে যে কিশোরী গ্যাং থাকতে পারে, ঠিক আছে, এদেরকে কিন্তু সংশোধনমূলক প্রতিষ্ঠানে নেওয়া হয়, তাদেরকে, তারা যেন অকারেন্সগুলো না করে, অপরাধ না করে, ঠিক আছে। এই বিভিন্ন সংশোধনমূলক প্রতিষ্ঠানে কিন্তু চিকিৎসা মনোবিজ্ঞানীগণ কাজ করে থাকেন। মানসিক প্রতিবন্ধী ও মাদক চিকিৎসা কেন্দ্রে কাজ করে থাকেন। মানসিক যে প্রতিবন্ধী আছে, মানসিকভাবে যারা প্রতিবন্ধী, এবং মাদক চিকিৎসা কেন্দ্রে যারা অ্যাডিক্টেড, ড্রাগ অ্যাডিক্টেড, ঠিক আছে, বিভিন্ন ধরনের নেশায় আক্রান্ত, আমরা জানি যে বিভিন্ন নেশা আছে, শিক্ষার্থীরা তোমরা জানো, এই নামগুলো অনেকেই শুনেছো বা অনেকে হয়তো জানো না, ঠিক আছে। এই যে মাদক যে চিকিৎসা কেন্দ্র, এখানে কিন্তু একজন চিকিৎসা মনোবিজ্ঞানীগণ কাজ করে থাকেন। প্রতিষ্ঠান বা সংস্থায় চিকিৎসা মনোবিজ্ঞানীগণ, এখানে লেখাটা একটু ভুল হয়েছে,
চিকিৎসা মনোবিজ্ঞানীগণ যেসব দায়িত্ব পালন করে থাকেন সেগুলো হলো মানসিক সমস্যাগ্রস্তদের চিকিৎসা দিয়ে থাকেন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ, ঠিক আছে, বা মানসিকভাবে সমস্যার মধ্যে রয়েছে, সেই সব ব্যক্তিদেরকে চিকিৎসা দিয়ে থাকেন কারা? এই চিকিৎসা মনোবিজ্ঞানীগণ। পরামর্শ প্রদান করে থাকেন। একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সে কিন্তু ওই ট্রিটমেন্টের পাশাপাশি, চিকিৎসার পাশাপাশি কিন্তু আবার কাউন্সিলিংও করে থাকেন। বিভিন্ন অভিজ্ঞতা প্রয়োগ করে রোগের মূল্যায়ন করেন। আমরা জানি যে মনোবিজ্ঞানের বিভিন্ন টেস্ট আছে, ঠিক আছে, হ্যাঁ, সেই টেস্টগুলো কিন্তু তাদের উপরে অ্যাপ্লাই করা হয় রোগ নির্ণয়ের জন্য এবং রোগ থেকে কিভাবে তাদেরকে কিউর করা যায়। উপদেশ ও নির্দেশনা প্রদান করেন, অর্থাৎ বললাম যে কাউন্সিলিং করে থাকেন। শিক্ষকতা করে থাকেন। আমাদের মতো যারা শিক্ষক আছেন তারা কিন্তু আবার বিভিন্ন কলেজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করে থাকেন। গবেষণা কর্মে অংশ নেন, অর্থাৎ রিসার্চে কিন্তু অংশ নিয়ে থাকেন। প্রশাসনিক দায়িত্ব পালন করেন। প্রশাসনিকভাবে যে একজন আমলার কথা যদি বলি, বা বিভিন্ন ধরনের যারা সরকারিভাবে বিভিন্ন প্রশাসনিকভাবে জব করেন, ঠিক আছে, সেই প্রশাসনিক কার্যক্রমকে কিভাবে কত দ্রুত এবং কত ভালোভাবে এগিয়ে নেওয়া যায়, ঠিক আছে, এখানে কিন্তু মানসিকভাবে কিভাবে দ্রুত তাদের ডেভেলপমেন্ট করা যায় এই বিষয় নিয়েও কিন্তু মনোবিজ্ঞানীগণ কাজ করে থাকেন। আচ্ছা, চিকিৎসা মনোবিজ্ঞানীকে মূলত মনোবিজ্ঞানে ডিগ্রিধারী হতে হয়। একটু আগে বললাম যে কথাগুলো, ডিগ্রি লাভের পর তাকে কোনো ক্ষেত্রে চিকিৎসা মনোবিজ্ঞানের উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হয়। চিকিৎসা মনোবিজ্ঞানীগণ মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে ওষুধ প্রয়োগ বা শরীর অপারেশন করতে পারেন না। এখানে কিন্তু বলা হয়েছে যে চিকিৎসা মনোবিজ্ঞানীগণ যারা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিতে যারা লেখাপড়া করছে বা যারা মানসিক রোগের ডাক্তার, সাইকোলজিস্ট, হ্যাঁ, এরা কিন্তু কোন ধরনের ওষুধ অ্যাপ্লাই করতে পারেন না শরীরের মধ্যে, ঠিক আছে। এটা করতে পারেন হচ্ছে, ওষুধ দেখতে পারেন হচ্ছে সাইকিয়াট্রিস্ট যারা এমবিবিএস করছে, তারপরে এমএস করছে, এমএস করার পর তারপরে যারা এই করছে, তাদের লাইনে যারা লেখাপড়া করছে, ওই লাইনে যারা আছে সাইকিয়াট্রিস্ট, ওনারা কিন্তু কিছু ওষুধ লিখতে পারেন। আচ্ছা, শুধু মানসিক বা আচরণগত ইচ্ছা পদ্ধতির মাধ্যমে মানসিক রোগের চিকিৎসা করে থাকেন এবং চিকিৎসা সম্পর্কিত নীতিমালা মেনে চলে। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি এই ছিল আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি বা চিকিৎসা মনোবিজ্ঞানের বিষয়বস্তু এবং একজন চিকিৎসা মনোবিজ্ঞানী কোথায় কোথায় কাজ করে থাকেন, কিভাবে কাজ করে থাকেন, কাদেরকে নিয়ে কাজ করেন, তাদের রোগ বা কিভাবে তারা কারণগুলো কিভাবে খতিয়ে বের করেন, কেস স্টাডি মেথডটা ইউজ করে থাকেন কিভাবে, ঠিক আছে। কেস স্টাডি মেথডের কথা বললাম, আমি যদিও এখানে আলোচনা করিনি, হয়তো কোনো এক সময় আলোচনা করব। তারপর হচ্ছে রোগ যেন না হয় আগে থেকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার প্রিভিয়াস ক্লাস যারা দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও। মানে কাউন্সিলিং সাইকোলজি কিন্তু রয়েছে, শিল্প মনোবিজ্ঞান রয়েছে, বা মনোবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের যে ক্লাসগুলো আছে বা আদার্স ব্যক্তিত্বের চ্যাপ্টারগুলো আছে, তারা আমার আগের যে ক্লাসগুলো দেখে নিও, আমার প্লে লিস্ট থেকে দেখে নিও কি কি ক্লাস আছে। পর্যায়ক্রমে কিন্তু আমি এভাবে ক্লাস দিতে থাকবো। তোমরা যারা যারা ক্লাসগুলো হয়তো করো নাই কলেজে গিয়ে বা পড়াশোনায় যারা হ্যাম্পারিং হয়েছে, তারা আমার ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাস আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।